পর্ব ৪। নারী শিক্ষা মন্দিরের পরে মা আমাদের দুবোনকে ভর্তি করালেন আনন্দময়ী গার্লস স্কুলে। যতদূর মনে হয় আমি স্কুলে এসেছিলাম ক্লাস 5-এ। নারী শিক্ষার মতো এখানেও স্কুলের ব্যবস্থা করা ঘোড়ার গাড়িতে আসা যাওয়া। আরমানিটোলা ময়দানের সামনের রাস্তায় পৌঁছাবার আগে ভাগে ডান দিকে আনন্দ রায়ের বিশাল ভবন রায় হাউস, আর বাম দিকে লাল ইটের বাড়িটা ছিল উৎপলা ঘোষ অর্থাৎ উৎপলা সেনের বাপের বাড়ি। আনন্দ রায় নাকি আনন্দময়ী স্কুল করেছেন শুনেছি। দেশভাগের পরে আনন্দ রায়ের বাড়িটা কিনে নেন বড় পুলিশ অফিসার দাহার সাহেব। তখন তার স্ত্রীর নামে দালানের নাম হয় হাসিনা হাউস। আরমানিটোলা মাঠের উত্তর দিকের রাস্তায় বাঁয়ে ঘুরে সোজা গেলেই মোড়ের মাথায় আনন্দময়ী স্কুল। এখানে তখন বাবার বন্ধু ফণী মিত্তিরের স্ত্রী নলিনী মিত্তির ছিলেন প্রধান শিক্ষক। এদের একমাত্র পুত্র প্রখ্যাত অর্থনীতিবিদ, এককালের অর্থমন্ত্রীও অশোক মিত্র। নলিনীদি অঙ্ক নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় বাবার কাছে আসতেন পড়তে। মায়ের তাকে পছন্দ ছিল বলেই হয়তো আমাকে আর রিনাকে আনন্দময়ীতে ভর্তি করেছিলেন। কিন্তু লেখাপড়াতে আমাদের মোটেও মন ছিল না, ছিলাম গানের পাগল। 43 সালের দিকে মহাযুদ্ধের খবর শুনবার জন্য বাবা ফিলিপস কোম্পানির রেডিও কিনেছিলেন। তখন থেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের হে নিরুপমা, কেন পান্থয়ে চঞ্চলতা, প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় এসব গানে বিভোর হয়ে আছি। আনন্দময়ীতে পড়বার সময় গানের রেণুদি রিনার গান খুব পছন্দ করেছিলেন, আগে বলেছি। আমার গান চলত গুনগুন করে বান্ধবীদের সঙ্গে। সংস্কৃতিমান বাহাউদ্দিন চৌধুরীর ছোট বোন সুফিয়ার সঙ্গে সিনেমাতে গাওয়া কানন দেবীর গানের চর্চা হতো। ফেলে যাবে চলে জানি জানি, যদি আপনার মনে মাধুরী মিশায়ে, আকাশে হেলান দিয়ে, এই সমস্ত গান। আমার অধ্যাপক বাবার মুকুল পরে নাম বদলে আজাদ সিনেমা হলে শেয়ার থাকলেও আমাদের সিনেমা দেখতে দিতে কোনো অভিলাষ ছিল না তাঁর। সাইগাল অভিনীত কি একটা সিনেমা আর বিনোতা রায় অভিনীত উদয়ের পথে, কেবল এই দুটি ছবি দেখার সুযোগ হয়েছিল স্কুলে থাকতে। ঘোড়ার গাড়িতে বোঝাই করে সিনেমা দেখতে গিয়েছিলাম সকলে। ওদিকে বান্ধবী সুফিয়া কানন দেবীর অভিনয় করা ছবির পোকা ছিল। বাড়িতে কোনো বাধা ছিল না। গান তো গাইতই, চোখ বড় বড় করে কানে কানে সিনেমার গল্প শোনাত আমাকে। আনন্দময়ী স্কুলে ডাকাতের মতো অর্থাৎ বিরাট দেহধারী এক সহপাঠিনী ছিল রোকেয়া খান। ছাত্রী জীবনে সংস্কৃত ভাষা শিখবার সুবর্ণ সুযোগ নষ্ট হয়েছিল এই রোকেয়ার প্রবল বাধায়। ওদের খান পরিবার থেকে মুসলমান মেয়েদের সংস্কৃত পড়বার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল স্কুলের কাছে। আমরা তখন ক্লাস 6-এর ছাত্রী। সংস্কৃত ক্লাসের সময় সেই রোকেয়া আমার হাত চেপে ধরে বলে, ওই ক্লাসে যাবি না একদম। হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল স্কুলের মাঠে। তার প্রবল স্বভাবের সামনে কেঁচো হয়ে গেলাম। মনে পড়ছে টিচাররা বেজায় রেগে গিয়েছিলেন আমাদের উপর। সংস্কৃতের বদলে বিশেষ বাংলা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বেশ কঠিন ভাষায় কঠিন প্রশ্ন দেওয়া হয়েছিল। রোকেয়া পরীক্ষাতে কেমন করেছিল মনে নেই। আমার বাংলার উপরে মোটামুটি দখল থাকাতে আমি টাইট হয়ে উতরে গিয়েছিলাম যা হোক। কিন্তু সংস্কৃত শিখবার সুবিধাটা মারা পড়েছিল। পরে এডেন স্কুলে ভর্তি হয়ে সংস্কৃত, আরবি, ফার্সি যে কোনো একটা নেবার সময় বাবা আমাকে ফার্সি পড়তে বলেছিলেন। কিন্তু মৌলভী সাহেবরা চেষ্টা করুন বা নাই করুন, সে ভাষা শিক্ষার সুবিধা হয়নি কোনো। ক্লাস 6-এ পড়বার সময় মধ্যবয়সী এক স্যার ভূগোল পড়িয়ে আমাদের মন জয় করেছিলেন। পরীক্ষার আগে পরমোৎসাহে ভূগোল পড়লাম। মুখস্থ বিদ্যার চর্চা করিনি কখনো, বুঝে পড়তাম। প্রশ্ন হাতে নিয়ে দেখি সবই পারি। তখন যেটা সবচেয়ে ভালো লিখতে পারব সেটি দিয়েই শুরু করলাম। লিখে গেলাম ভালো পারবার ক্রম অনুযায়ী। ফল বের হলে দেখি বাণী আমার চেয়ে বেশি নম্বর পেয়েছে। স্যারের কাছে অনুযোগ করে কারণ জানতে চাইলাম। বললেন, দেখো দুজনেই ভালো লিখেছ, কিন্তু বাণীর এত ভালো জানা ছিল সব, ও 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করে পরপর উত্তর দিয়েছে বলেই ওকে বেশি নম্বর দিয়েছি। শুনে মনে প্রবোধ হল,
বলতে পারি না। ওই বাণী আবার বিসর্জন নাটকে রঘুপতির ভূমিকায় অভিনয় করে মাত করে দিয়েছিল। প্রবল ব্যক্তিত্বের অধিকারী রঘুপতির ভূমিকা চমৎকার ফুটিয়ে তুলেছিল সে। আনন্দময়ী স্কুলের বিসর্জন খুব নাড়া দিয়েছিল আমাকে। এমনকি বহু পরে শান্তিনিকেতনের পাঠভবনের বিসর্জন দেখে মনে হয়েছিল আমার ছেলেবেলার স্কুল এর চেয়ে অনেক উন্নতমানের বিসর্জন মঞ্চস্থ করেছিল। জগন্নাথ কলেজের ইংরেজির নামকরা অধ্যাপক শৈলেন ভদ্রদের বাড়ির পলুভদ্র মশাইয়ের কন্যা মিলিভদ্র নাচতে পারত ভালো। নৃত্যশিল্পী মিলি নক্ষত্র রায়ের ল্যাগব্যাগের স্বভাবটির পরিচয় খুব সার্থকভাবে রূপায়িত করেছিল। পুরুষের সাজ নিয়ে মেয়েলি ঢঙে হাত পা বাঁকিয়ে ন্যাকা ন্যাকা সুরে বলা সংলাপ চরিত্রটির উপরে ঘেন্না ধরিয়ে দিয়েছিল একেবারে। তাই তো করে ব্যক্তিত্বহীন ওই চরিত্রের রূপায়ণ মনে রাখবার মতনই হয়েছিল। দুই কানে যেন বাসা করিয়াছে দুই টিয়ে পাখি, এক বলি জানে শুধু রাজা হবে, রাজা হবে। ভালো বাপু, তাই হব, কিন্তু রাজ রক্ত সে কি তোরা এনে দিবে? অবাক হচ্ছি ভেবে। অপর্ণার জন্যে, জয়সিংহের জন্যে তখন দুঃখে বুক ফেটে গেলেও ওই চরিত্রে কারা অভিনয় করেছিল সে আজ কিছুতেই মনে পড়ছে না। আনন্দময়ী স্কুলের নাট্য আয়োজনে বিমোহিত হয়েছিলাম সন্দেহ নেই। পরবর্তী স্কুলের নাটকগুলো বেজায় নাড়া দিয়েছিল আমাকে। নাটক খুব শক্তিশালী মাধ্যম বলেই বোধ করি ভালো লাগবার অবধি থাকত না। আর শৈশবের কাদা কাদা মনে এগুলো বাস্তবিক গভীর হয়ে মুদ্রিত হয়ে গিয়েছিল। অবশ্যই ৮৩ বছর বয়সেও ভালো নাটক দেখে অভিভূত হই। তবে শৈশব স্মৃতি অনেক বেশি মায়াবিত বটে। আনন্দময়ীতে পড়বার দিকে একটি মেয়ের সঙ্গে আমার খুব মনের মিল হয়েছিল। ওর নাম রাবেয়া। ভালো ভালো উঁচুমানের কথা বলতো সে। কিন্তু দুঃখ হল একবার ছুটির পরে সে আর স্কুলে এলো না। কষ্ট হয়েছিল মনে। দিনে দিনে ভুলেও গিয়েছিলাম তার কথা। তারপর আমার অনার্স পরীক্ষার কাছাকাছি সময় হঠাৎ রাবেয়া চিঠি পেলাম। কোথাও ছাপবে বলে লেখা চেয়েছে, আর মনে করিয়ে দিয়েছে ক্লাস 5-এর ভালোবাসার কথা। তারপরে তার সঙ্গে যোগাযোগ হলে তার সেই না আসবার বিষয়ে জানতে পারি। জেনেছিলাম ওরা থাকত পুরনো ঢাকায়। সে এলাকা থেকে মেয়েদের পক্ষে স্কুলে পড়তে আসা খুব মুশকিল ছিল। ওর বাবা অনেক কষ্ট করে ক্লাস 5 পর্যন্ত পড়িয়েছিলেন, তারপর ওর বিয়ে দিতে বাধ্য হলেন। রাবেয়া সেই বিয়ে মেনে নিতে পারেনি। কি করে সে দ্রোহ ঘোষণা করে নিজেকে গড়ে তুলতে থাকে। কোনো একটা কাগজের আপিসে ওর যাওয়া আসা ছিল। সেখানকার কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সে মুক্তি অর্জন করে। আশ্চর্য, এই দ্বিতীয় বন্ধনই এতদিন পর ওকে মুক্তি দিয়েছিল। সংস্কৃতিমনস্ক স্বামীর ঘরে গিয়ে রাবেয়া সুখী হয়। সেই রাবেয়া যে গল্প উপন্যাস লিখে প্রভূত সুনাম পেয়েছে আজ। আনন্দময়ী স্কুলে ঘোড়ার গাড়ির সেকেন্ড ট্রিপে ফিরতে হলে দারুণ খুশি হতাম। কারণ ওই সময়টাতে গোল্লাছুট বা বন্দি কিংবা দাড়িচা খেলা হতো। তখন মনে হতো আমি সারা জীবন খেলব। খুব ভালোবাসতাম খেলতে। খেলবার ইচ্ছেটা বজায় ছিল বিয়ের পরেও, ব্যাডমিন্টন আর অতি অক্ষম পিংপং খেলার মধ্য দিয়ে। আনন্দময়ীতে আরেক বান্ধবী পেয়েছিলাম, সুফিয়া, বলেছি আগেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাভিনয়ে নারী চরিত্রে দক্ষ অভিনেতা বেটেখাটো সুন্দর চেহারার বাহাউদ্দিন চৌধুরীর ছোট বোন। সোমেনচন্দ্রদের প্রগতিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাহাউদ্দিন ভাই। লেখাপড়া করা গম্ভীর মানুষ হিসেবে সম্মানের সঙ্গে দেখতাম আমরা তাকে। ঢাকার মঞ্চে ছেলেদের সঙ্গে মেয়েদের অভিনয় করবে এ কথা কল্পনাই করা যেত না। কার্জন হলে নাটক দেখতে গিয়ে পুরুষদের করা নারী চরিত্রের অভিনয় দেখেছি তখন। মনে করে খুব হাসি পাচ্ছে। একবার আমাদের সর্দার ভাই অর্থাৎ সর্দার ফজলুল করিম বিন্দুর ছেলে নাটকে মেয়ে সেজেছিলেন, মন্দা চরিত্রে বোধ হয়। শাড়ি পরে ঘোমটা দিয়ে কি যে অস্বস্তি না ভোগ করছিলেন তিনি, মনে পড়ে হাসি সামলানো দায় হয় এখনো। তো কথা হচ্ছিল আমার বান্ধবী সুফিয়ার কথা। সুফিয়া আর ওর খালা তথা সই খালেদা দুজনের সঙ্গেই ভাব হয়েছিল। খালেদা ছিল চুপচাপ, সুফিয়া আবার চঞ্চল আর বড্ড সাজুনি। মেহেদি রাঙানো হাত আর হাত ভর্তি কাচের চুড়ি। সুফিয়াদের সিনেমা দেখবার স্বাধীনতা
বা সুযোগ ছিল। আগেই বলেছি ও সিনেমার গল্প টল্প বলতো। আর কানন দেবীর ফেলে যাবে চলে জানি জানি, গানের বাণীর বেদনার ভাবকে ভাবিকে সুফিয়া প্রায় চোখ উল্টিয়ে দিত। স্কুল ভবনের দক্ষিণের মাঠে বসে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই এইসব গান চলত। সিনেমা দেখবার সে সুযোগ ছিল না বটে, কিন্তু কাননবালার গাওয়া গান ঠিকই শিখে ফেলতাম কোত্থেকে না কোত্থেকে। সুফিয়ার সঙ্গে আমি বনফুল গো, যদি আপনার মনে মাধুরী মিশায়, হারা মরু নদী, এইসব চর্চা হতো। সে আবার গানের পটভূমি ব্যাখ্যা করে গল্পগুলো বলতো গুজগুজ ফুসফুস করে। সে কি এক্সপ্রেশন তার! বেশ একটা নায়িকা নায়িকা ভাব ছিল তার ভেতরে। আনন্দময়ী স্কুলের কথা, যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিলে প্রণাম, ওই সময় শেখা গান। আর খুব চলতি একটা গান ছিল, দেবতার মন্দিরে অঙ্গন তলে, দেবদাসী গো আমি পূজারিণী। উৎপলা ঘোষরা থাকতেন কাছাকাছি। আনন্দময়ী থেকেই ম্যাট্রিক পাশ করেছিলেন তিনি। রেডিওতে তখন তার খুব গানের খ্যাতি পেয়েছে। স্কুলে এসেছিলেন একদিন, আমরা খুব উকিঝুঁকি দিয়েছিলাম। রিনাদের ক্লাসে সেদিন গানের পরীক্ষা নিচ্ছিলেন রেনুদি। রিনার গান শুনে উৎপলা ঘোষ নাকি ভালো বলেছিলেন। পরে রিনা তার গান গাইত। রেকর্ডের গান, পরদেশী পথিক প্রিয় বনফুল জাগে পথের ধারে, এক হাতে মোর পূজার থালা, আরেক হাতে মালা, যদি ভুল ভেঙে যায় কোনো দিন।